আজ আমি তোমাদের শুরু করছি তড়িৎ চুম্বকত্ব। এটা তোমাদের ক্লাস 12 এর ইউনিট 3 এর ফার্স্ট চ্যাপ্টার। তো আসো শুরু করা যাক। আজকে আমি মেইনলি দেখাবো বায়ো-সাভার্ট সূত্র এবং তার প্রয়োগ। তো দেখো, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। এই যে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম আছে, এইটা বেসিক্যালি এর তিনটি ভাগ আছে। তড়িৎ এবং চুম্বক এর তিনটি ভাগ কি কি? নাম্বার 1, এক নাম্বার হচ্ছে স্থির তড়িৎ। নাম্বার 2, চল তড়িৎ এবং তড়িৎ চুম্বকত্ব। এন্ড নাম্বার 3 হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো এই তিনটি যে বেসিক মেন টপিকস গুলো আছে, তার মধ্যে এইটা হচ্ছে তোমাদের ইউনিট 1 এর চ্যাপ্টার। এটা হলো ইউনিট 2। এখন আমরা পড়তে যাচ্ছি তড়িৎ চুম্বকত্ব, যেটা হলো তোমাদের ইউনিট 3। এর পরে আছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। স্থির তড়িৎ এইটা কখন আলোচনার মধ্যে আসে না, যখন একটি আধান স্থির অবস্থায় থাকে তখন হয় স্থির তড়িৎ। তার মানে আধানের ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0। এবারে আসে যাক চল তড়িৎ ও তড়িৎ চুম্বকত্ব ব্যাপারটা কখন আসে না, যখন কোনো একটি আধান সমবেগে গতিশীল হয়। আধান যদি সমবেগে গতিশীল হয় তখন আসে, মানে এখানে ভির ভ্যালু কনস্ট্যান্ট, তখন আমরা পাই চলতড়িৎ এবং তার দরুন তৈরি হয় তড়িৎ চুম্বকত্ব। আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কখন আসে না, যখন একটি আধান নির্দিষ্ট ত্বরণ সহ গতিশীল হয়। ত্বরণ সহ গতিশীল। তো যাই হোক, এখানে তাহলে ভেলোসিটি থাকে এবং সেই সঙ্গে একটা ত্বরণ বা অ্যাক্সিলারেশনও থাকে। ঠিক আছে, তো এখানে আমাদের স্থির তড়িৎ চ্যাপ্টারটা অলরেডি ইউনিট 1 এর মধ্যে পড়ানো হয়েছে। এরপরে আসছে চলতড়িৎ, এটাও হয়েছে। এরপরে আসছে তড়িৎ চুম্বকত্ব। দেখো, এই যে চলতড়িৎ এবং তড়িৎ চুম্বকত্ব, এদের মধ্যে যে একটি রিলেশন আছে, এই রিলেশনটি প্রথম কে এস্টাবলিশ করেছিল না, ইন দ্য ইয়ার 1820 খ্রিস্টাব্দে সায়েন্টিস্ট ক্রিশ্চিয়ান হান্স ওরস্টেড প্রথম এই ব্যাপারটা দেখিয়েছিলেন এবং তিনি দেখালেন যে কোনো একটি তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলেই সেখানে একটি চুম্বক ক্ষেত্র তৈরি হতে পারে। ঠিক আছে, তো তিনি কি এক্সপেরিমেন্ট করেছিলেন? এই যে এক্সপেরিমেন্টটা, এটা তোমরা ক্লাস 10-এ করেছো, তাই এইটা ডিটেলস আমাদের ক্লাস 12-এ প্রয়োজন নেই। আমি একটু জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য একটু দেখিয়ে দিই। ধরে নেওয়া যাক কোনো একটি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে। এই কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I পরিমাণে, তার মানে এখানে একটা ভোল্টেজ লাগানো আছে। এখন এই ওয়্যারের নিচে যদি একটা চুম্বক শলাকাকে রাখা হয়, তিনি দেখলেন, মানে ওরস্টেড উনি দেখলেন যে এই চুম্বক শলাকাটি বিক্ষিপ্ত হচ্ছে। এইটা হলো তার উত্তর মেরু, এটা হলো তার দক্ষিণ মেরু, এটা একটু বিক্ষিপ্ত হচ্ছে এবং বিক্ষিপ্ত হয়ে সেটা কিভাবে যাচ্ছে না, এখানে এই রকম ভাবে বিক্ষিপ্ত হচ্ছে, মানে সাউথ এই দিকে চলে আসছে, এই দিকে যাচ্ছে নর্থ। ঠিক আছে, এই যে বিক্ষিপ্ত হচ্ছে, এই ঘটনা দেখে তিনি প্রথম বুঝেছিলেন যে তাহলে অবশ্যই এই যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই তড়িৎ প্রবাহের জন্য এখানে এটা বিক্ষিপ্ত হচ্ছে এবং তড়িৎ প্রবাহের জন্য যে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, সেই চুম্বক ক্ষেত্রটি এর বিক্ষেপ ঘটাচ্ছে। তিনি কি দেখলেন যে কারেন্টটাকে যখন ইনক্রিজ করা হলো, কারেন্টকে যখন বাড়ানো হচ্ছে তখন বিক্ষেপ বেড়ে যাচ্ছে, কারেন্টটাকে কমিয়ে দেওয়া হলে বিক্ষেপ কমে যাচ্ছে। আবার কারেন্টের ডিরেকশনটাকে যদি উল্টো দিকে করে দেওয়া হয় তখন বিক্ষেপের দিকটাও উল্টে যাচ্ছে। সুতরাং এখান থেকে তিনি বুঝলেন যে কোনো একটি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর সর্বদা একটি তড়িৎ চুম্বক ক্ষেত্র তৈরি করে। ঠিক আছে,
এখন কোন দিকে এই ডিফ্লেকশন হবে সেই ডিফ্লেকশনের একটা নিয়ম আছে, সেটা পাওয়া যায় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে। তাহলে এখন আমরা একটু দেখে নিই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মে কি বলা আছে, কোন ব্যক্তি যদি তড়িৎ প্রবাহের দিকে চুম্বকের দিকে মুখ করে সাঁতার কাটে, তবে ওই ব্যক্তির বাম হাতের দিকে চুম্বকের উত্তর মেরুর বিক্ষেপ ঘটবে। উত্তর মেরুর বিক্ষেপ হবে। ঠিক আছে, সুতরাং মনে করা যাক এই দিকে কারেন্ট যাচ্ছে, এই আছে চুম্বক শলাকা, এই চুম্বক শলাকার এইটা হলো নর্থ, এটা হলো সাউথ। এখন যদি কোনো ব্যক্তি এই দিকে মুখ করে সাঁতার কাটে, তাহলে তার বাঁ হাতের বিক্ষেপটা হবে এই দিকে, সুতরাং এই দিকেই হবে নর্থ পোল বা উত্তর মেরুর বিক্ষেপ। সুতরাং দক্ষিণ মেরুটা এই দিকে যাবে। এখন যদি কারেন্টের ডিরেকশনটা উল্টো করে দেওয়া হয়, তখন কি রকম হবে? ধরে নেওয়া যাক এটা নর্থ, এটা সাউথ, এটা এরকম ঘুরতে পারে, এই দিকে তখন বিক্ষেপটা হতে থাকে। ঠিক আছে, এই হলো তাহলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। নেক্সট, এরপরে আসছি চুম্বক ক্ষেত্র বলতে আমরা কি বুঝি। তাহলে দেখো এখানে চলতড়িৎ এবং তড়িৎ চুম্বকের মধ্যে একটা যে রিলেশন আছে, এই রিলেশনটা প্রথম এস্টাবলিশ করলেন কে না সায়েন্টিস্ট ক্রিশ্চিয়ান হান্স ওরস্টেড। তো এবারে আমরা চলে যাচ্ছি চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্র বলতে কি বোঝায় না, কোনো একটি চুম্বকের চারপাশে যে অঞ্চল জুড়ে চুম্বক বল ক্রিয়াশীল হয়, চুম্বক বল ক্রিয়াশীল হয়, তাকেই বলে চুম্বক ক্ষেত্র। এখন এই চুম্বক ক্ষেত্রের কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে যে পরিমাণ শক্তি, চুম্বক শক্তি দেখায় বা চুম্বক বল ক্রিয়াশীল হয়, সেটাকে বলা হয় ওই বিন্দুর চুম্বক ক্ষেত্র প্রাবল্য। এই যে চুম্বক ক্ষেত্র প্রাবল্য বা শুধু চুম্বক প্রাবল্য, এই চুম্বক প্রাবল্যকে আমরা দেখাই কিভাবে না বি দ্বারা। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটি একটি ভেক্টর রাশি, এর একটি নির্দিষ্ট দিক আছে। ঠিক আছে, এখন এর দিকটা আমরা কিভাবে দেখব। দেখো ধরে নেওয়া যাক কোনো একটি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এই দিকে কারেন্ট নিয়ে যাচ্ছে আই পরিমাণে। এখন এই দিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এর জন্য যে চৌম্বক বলরেখা তৈরি হবে, সেই চৌম্বক বলরেখা হচ্ছে এই রকম। এটা আমরা কিভাবে পাবো না, এটাকে বলা হবে রাইট হ্যান্ড থাম্ব রুল, ডান হাতের মুষ্টি নিয়ম। সেটা কি, দেখো ডান হাতের মুষ্টি নিয়ম হলো, ডান হাতের মুষ্টি নিয়ম, ডান হাতের মুষ্টি নিয়মটা হচ্ছে ডান হাতকে মুষ্টিবদ্ধ করে যদি তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলিকে রাখা হয়, তাহলে বাকি চারটি যে আঙ্গুল আছে, এই চারটি আঙ্গুল চুম্বক বলরেখার দিক নির্দেশ করবে।
অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। তাহলে দেখো এখানে যদি আমরা এইভাবে যদি চুম্বক তড়িৎ প্রবাহিত হয় তাহলে চুম্বক বলরেখা যাবে এই দিকে, ঠিক আছে, এই হচ্ছে চুম্বক বলরেখার দিক। সুতরাং এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক হবে এই দিকে, এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক হবে এদিকে, এটাতে হলে এই দিকে, এটাতে হলে এদিকে। এখন ধরে নেওয়া যাক কোন একটি বিন্দুতে উপরের দিকে আপওয়ার্ড ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে, আপওয়ার্ডটাকে আমরা এইভাবে দেখাই, তখন সেখানে চুম্বক বলরেখা কোন দিকে হবে না, সেক্ষেত্রে চুম্বক বলরেখা হবে, এখানেও আমাকে একই নিয়ম অ্যাপ্লাই করতে হবে। কি করব আমরা, এইভাবে হাতটি রাখবো, দেখো এই হাত রাখলাম, এইটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, এই যে হাতটা এই দিকে যেটা বাঁকছে সেটা হলো চুম্বক ক্ষেত্রের দিক, এইটা হচ্ছে তাহলে চুম্বক ক্ষেত্রের দিক। তার মানে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র এই দিকে, এই বিন্দুতে এইদিকে, এটাতে এই দিকে, এই বিন্দুতে এই দিকে। এখন যদি এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে কারেন্ট আই, এই তড়িৎ প্রবাহটা যদি উল্টো দিকে হয়, ধরো ক্রস দিলাম, ক্রস দেওয়া মানে কি বোঝায়, ডাউনওয়ার্ড ডিরেকশনে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন সেখানে তড়িৎ প্রবাহের জন্য চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে, এই ক্ষেত্রে আমাকে এই নিচের দিকে আঙুল হাত রাখতে হবে, সেটা হবে ক্লকওয়াইজ এই দিকে। তাহলে আপওয়ার্ড ডিরেকশনে হলে এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে। এখন দেখো এই পয়েন্টে যদি চুম্বক ক্ষেত্রের দিক দেখাই সেটা হবে এদিকে, এই পয়েন্টে এইদিকে, এই পয়েন্টে হবে এই রকম, এই পয়েন্টে হবে এইদিকে, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক কোন নির্দিষ্ট বিন্দুতে। সুতরাং এইভাবে আমরা চুম্বক ক্ষেত্রের দিক বুঝতে পারি। তাহলে প্রথমে ক্রিশ্চিয়ান হান্স ওরস্টেডের এক্সপেরিমেন্ট থেকে আমরা যেটা জানলাম যে তড়িৎ প্রবাহিত হলে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, তারপরে আমরা এই সব সূত্র থেকে ডান হাতের মুষ্টি নিয়ম থেকে যেটা জানলাম চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে। কিন্তু এখানে প্রশ্ন হলো যে এই চুম্বক ক্ষেত্রের মান কতটা হবে, চুম্বক ক্ষেত্রের মান কতটা হবে সেটা জানানোর জন্য এলেন বায়ো-সাভার্ট। বায়ো-সাভার্ট, তো এই সূত্রকে বলা হয় বায়ো-সাভার্টের সূত্র। তাহলে এবারে এসছি আমরা বায়ো-সাভার্ট এর সূত্র। তো বায়ো-সাভার্ট বললেন যে কতটা পরিমাণে চুম্বক ক্ষেত্র তৈরি হবে তার পুরোটার ভ্যালু আমরা দিতে পারবো না। ধরে নেওয়া যাক এই একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, আই পরিমাণে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এক্ষেত্রে কতটা পরিমাণে টোটাল চুম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা উনি দিতে পারলেন। তাহলে কিটা দিলেন, তিনি বললেন একটা পার্টিকুলার স্মল পোরশন ধরে নাও, সেটা হচ্ছে ডিএল। এই ডিএল পোরশনের জন্য আর ডিসটেন্স দূরে কোন পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র কতটা হবে সেটা তিনি বলতে পারলেন। কারণ এখানে দেখো তারের শেপ অনেক রকম হতে পারে, শেপের উপরে নির্ভর করে টোটাল চুম্বক ক্ষেত্র আলাদা আলাদা রকম হতে পারে, কিন্তু একটা স্মল পোরশন ডিএল এর উপরে যদি আমরা দেখি তখন কতটা হবে সেটা তিনি বলতে পারলেন। বায়ো-সাভার্ট কি বললেন না, কোন একটি তড়িৎবাহী তারের জন্য বা কোন তড়িৎ প্রবাহীর জন্য চুম্বক ক্ষেত্র ডিবি, এই পয়েন্টের চুম্বক ক্ষেত্রটাকে ধরা হলো ডিবি, ভ্যারিজ আই মানে কতটা কারেন্ট যাচ্ছে তার সঙ্গে সমানুপাতিক। নাম্বার 2 ডিবি ভ্যারিজ 1/r²। নাম্বার 3 ডিবি ভ্যারিজ sin থিটা। নাম্বার 4 ডিবি ভ্যারিজ ডিএল। এই চারটি জিনিসের উপরে নির্ভর করবে কতটা পরিমাণে চুম্বক ক্ষেত্র তৈরি হবে পি বিন্দুতে, ঠিক আছে। এখন যদি এদেরকে একসঙ্গে কম্বাইন্ড করা হয় তাহলে সমন্বয় করে পাই ডিবি ভ্যারিজ আই ডিএল sin থিটা /r² বা ডিবি μ0/4π into I dl sin থিটা /r²। এটা হলো তার স্কেলার ফর্ম, এটা হলো স্কেলার রূপ। তাহলে ভেক্টর রূপটা কি হবে, দেখো ভেক্টর রূপটা হলো ডিবি, এখানে লিখছি ডিবি μ0/4π into I dl cross r
ডিভাইডেড বাই আর কিউব। ঠিক আছে, এটা হলো তার ভেক্টর রূপ। এখন দেখো এইখান থেকে আমরা আবার ডিবির ডিরেকশনটা পেয়ে যাচ্ছি। ডিবির ডিরেকশন কোন দিকে হচ্ছে না ডিএল ক্রস আর এর দিকে। ঠিক আছে, এই ডিরেকশনের ব্যাপারটা আমরা একটু পরে বুঝবো। তার আগে এখানে দেখে নিই এই মিউ 0/4 পাইটা কি। এখানে এই যে মিউ 0 এটাকে বলা হয় শূন্য বা বায়ু মাধ্যমে চুম্বক ভেদ্যতা। এটা একটা ধ্রুবক রাশি এবং এই ধ্রুবকের মান শূন্য মাধ্যমের জন্য হলো 4 পাই ইন্টু 10⁻⁷ হেনরি পার মিটার। ঠিক আছে, এই হচ্ছে মিউ 0 এর ভ্যালু এবং এটা হলো তার ইউনিট হেনরি পার মিটার। নেক্সট, এরপরে আমরা আসছি তাহলে মিউ 0/4 পাই এর ভ্যালুটা কত হবে। দিস ইজ ইকুয়াল টু 10⁻⁷ হেনরি পার মিটার। ওকে, এখন দেখো এই ডিবি এর ডিরেকশনটা এখান থেকে আমরা কিভাবে পাবো। অলরেডি আমরা আগে একটা দেখেছি, হ্যাঁ, এই ভেক্টর রূপ থেকে। এটা স্কেলার রূপ, এটা হচ্ছে তার ভেক্টর রূপ। এই ভেক্টর রূপ থেকে কিভাবে পেতে পারি, এইখানে দেখো এইটা হচ্ছে আর এর ডিরেকশন, এটা হচ্ছে ডিএল এর ডিরেকশন। আমি যদি এটাকে এখানে লিখি, দিস ইজ দ্য ডিরেকশন অফ আর এন্ড দিস ইজ দ্য ডিরেকশন অফ ডিএল, তাহলে এখানে ডিরেকশন অফ দা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের দিকটা কোনটা হচ্ছে ডিএল ক্রস আর। ডিএল থেকে আর এর দিকে আসতে হবে, ডিএল থেকে আর এর দিকে আনতে হবে। এইবারে হচ্ছে এটা ডাউনওয়ার্ড ডিরেকশন, তার মানে ক্রস। ঠিক আছে, তাহলে ডিএল ক্রস আর মানে এইভাবে আসছে। ক্রস ক্রস দেওয়া মানে বুঝে নিলাম চুম্বক ক্ষেত্রটা হলো নিচের দিকে, মানে ডাউনওয়ার্ড বা নিচের দিকে। ঠিক আছে, এটাই হচ্ছে তার চুম্বক ক্ষেত্রের দিক। এখন মনে করা যাক এই পরিমাণে এই দিকে কারেন্ট যাচ্ছে, এইটা একটা স্মল পোরশন ডিএল, এই পয়েন্টটা হলো পি, এর জন্য চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতে হবে। তখন কি করব আমরা, এই হচ্ছে আর, এটা ডিএল, তাহলে এটা হলো আর, এইটা হলো ডিএল আর এবং এইটা আর ভেক্টর, তাহলে ডিএল ক্রস আর মানে এই দিকে আনতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ডিএল ক্রস আর আসছে এই দিকে মানে আপওয়ার্ড ডিরেকশনে, তাহলে এই আঙুলটা যেদিকে যাবে মানে ডিএল এবং আর ভেক্টরের দিক হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন, তাহলে চুম্বক ক্ষেত্রটার দিক হবে আপ, চুম্বক ক্ষেত্রটা হবে উপরের দিকে। ঠিক আছে, এখন দেখো এবার একটু আসি শর্টকাট রুল আমরা কিভাবে মনে রাখবো। ধরে নেওয়া যাক এই একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, কারেন্ট যাচ্ছে I পরিমাণে। তো তোমাকে এই পয়েন্টটা হচ্ছে পি দেওয়া আছে, এই পয়েন্টে দেওয়া আছে কিউ। পি পয়েন্টে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা কেউ মনে করো এই দিকে যদি মানে চলতে শুরু করে, তখন এটা হলো তার ডান দিক, তাহলে ডান দিক যদি হয়, ডান দিক হলে সর্বদা ডাউনওয়ার্ড দিকে ম্যাগনেটিক ফিল্ড হবে। আর এটা হলো তার বাম দিক, তাহলে বাম দিকে যদি পোরশন পয়েন্টটা থাকে, বাম দিকে হলে সেটা হবে আপওয়ার্ড ডিরেকশনে। এটা শুধু শর্টকাট মনে রাখার জন্য, কিন্তু আসলে তোমাদেরকে মনে রাখতে হবে ডিবি এর দিক হচ্ছে ডিএল ক্রস আর এর দিক। ঠিক আছে, এটা শুধু মনে রাখার জন্য, জাস্ট শর্টকাট সহজে যাতে বুঝে নিতে পারো। দেখো এখানে তাহলে আমরা এই যে দুটো ইকুয়েশন পেলাম, এই দুটো ইকুয়েশনের মধ্যে আমরা কোনটা বেশি ব্যবহার করব, এই ইকুয়েশনটা। আমরা যে কোনো ক্যালকুলেশন করার জন্য এই ইকুয়েশন ব্যবহার করব, কারণ এটা একটু বেশি কমপ্লিকেটেড, তো এটা আমাদের ব্যবহার করা খুব বেশি হবে না। ঠিক আছে, এই হলো বায়ো-সাভার্টের সূত্র। তো এবারে দেখা যাক বায়ো-সাভার্টের সূত্রের অ্যাপ্লিকেশন। নাম্বার 1, একটি ঋজু তারের চৌম্বক ক্ষেত্র। ধরে নেওয়া যাক এইরকম একটি স্ট্রেট ওয়্যার আছে, এই ওয়্যার থেকে আর দূরত্বে পি বিন্দু আছে। এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে।
এর কারেন্ট হচ্ছে আই। এখন এই যে ওয়্যারটা এর এই দিকের পোরশনটা হলো θ1 আর এই দিকের পোরশনটা হচ্ছে -θ2। দেখো এটা থেকে এই দিকে গেলে +θ1, এটা হচ্ছে -θ2। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা প্রথমে কি করব না, বায়ো-সাভার্টের সূত্র যদি অ্যাপ্লাই করতে হয় একটা স্মল কারেন্ট এলিমেন্ট ডিএল নিয়ে নেব। ধরে নেওয়া যাক এই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট থেকে এল দূরত্বে, এটা হলো এল ডিসটেন্স, ও থেকে এল ডিসটেন্স দূরে একটা পয়েন্ট আছে ধরো কিউ, এইখানে আমরা একটা স্মল পোরশন নিলাম ডিএল, এটা হলো তার ডিএল পোরশন। এখন এই ডিএল এর জন্য এই ডিসটেন্স দূরে ম্যাগনেটিক ফিল্ড বের করব। তো ধরে নেওয়া যাক এর সঙ্গে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, এটা হলো ফাই। তাহলে ডিএল এবং এই ডিসটেন্সটাকে আমরা ধরে নিচ্ছি এক্স ডিসটেন্স। তাহলে ডিএল এর সঙ্গে এক্স এর অ্যাঙ্গেল কত না ফাই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হলো থিটা, এটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে মনে করি একটি ঋজু তারের তড়িৎ প্রবাহ সমান আই, আর দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। এখন ও থেকে এল দূরে কিউ বিন্দুতে ডিএল অংশ নেওয়া হলো। অতএব বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে আমরা পাই চৌম্বক ক্ষেত্র dB is equal to mu0 divided by 4 pi into I dl। দেখো এই অ্যাঙ্গেলটা আছে ফাই, এখানে আমরা এই অ্যাঙ্গেলটা দেখব কারণ dl এর সঙ্গে x এর যে অ্যাঙ্গেল সেটাই আমাদের নিতে হবে, তাই সেটা হলো sin phi divided by distance এর স্কয়ার, this is equal to x স্কয়ার। ঠিক আছে, এবারে আমরা এই যে ফাই, x এবং dl এইগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব r এবং থিটা দ্বারা। এবারে দেখো ফ্রম ট্রায়াঙ্গেল OPQ থেকে আমরা কি পাবো, এক নম্বরে দেখো ফাই ইজ ইকুয়াল টু 90 প্লাস থিটা, সো sin phi is equal to sin 90 plus theta, this is equal to cos theta। তাহলে sin phi মানে হলো cos theta। এবারে আসো নাম্বার 2, দেখো এবারে L টাকে আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে L ডিভাইডেড বাই R ইজ ইকুয়াল টু tan থিটা, বা L ইজ ইকুয়াল টু R tan থিটা। দুদিকে ডিফারেন্সিয়েট করে পাই dl ইজ ইকুয়াল টু R sec স্কয়ার থিটা ইনটু d থিটা। এটা গেল 2, দিস ইজ 1, এটা হলো 2। এরপরে আসছি নাম্বার 3। 3 নম্বরে দেখো x এবং r এর মধ্যে সম্পর্কটা বের করতে হবে। তাহলে x ডিভাইডেড বাই r ইজ ইকুয়াল টু, x মানে অতিভুজ, r মানে ভূমি, অতিভুজ বাই ভূমি ইজ ইকুয়াল টু sec থিটা, তার মানে x ইজ ইকুয়াল টু r sec থিটা। এটা হলো 3 নম্বর। এখন এই যে 1, 2 এবং 3 পেলাম, এইগুলোকে আমরা এই ইকুয়েশনে বসাবো। তাহলে এই ইকুয়েশনে বসালে পাবো অতএব মান বসিয়ে পাই
ডিবি ইজ ইকুয়াল টু মিউ জিরো ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আই ডিএল ইজ ইকুয়াল টু আর সেক স্কয়ার থিটা ডি থিটা, আর সেক স্কয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই এক্স এর স্কয়ার মানে আর স্কয়ার সেক স্কয়ার থিটা, এটা হলো এক্স স্কয়ার ইনটু সাইন ফাই মানে হচ্ছে cos থিটা। এখানে দেখো তো কি কি কাটছে, আর এর সঙ্গে আর স্কয়ার কেটে নিচে একটি আর থাকবে, এটা চলে গেল, সেক স্কয়ার থিটা কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কোনটা না cos থিটা d থিটা i বাই r। সো দিস ইজ ইকুয়াল টু মিউ 0 ডিভাইডেড বাই 4 পাই i বাই r ইনটু cos থিটা d থিটা। ঠিক আছে, এটা গেল এইটুকু dl পোরশনের জন্য চুম্বক ক্ষেত্রের সমীকরণ। আমাদেরকে কি করতে হবে, একেবারে ধরে নাও এই পয়েন্টটা a পয়েন্ট, এটা হচ্ছে b পয়েন্ট, a থেকে b পয়েন্টের জন্য চুম্বক ক্ষেত্র বের করতে হবে। সেটার জন্য কি করব না db কে আমরা যদি দুদিকে ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা টোটাল চুম্বক ক্ষেত্রটা পেয়ে যাব। অতএব ইন্টিগ্রেশন db this is equal to b is equal to mu 0 divided by 4 pi i divided by r ইন্টিগ্রেশন cos থিটা d থিটা। এখানে ভ্যালুটা কত দূর হচ্ছে দেখো, লিমিট -θ2 থেকে +θ1। ওকে, দিস ইজ ইকুয়াল টু mu 0 divided by 4 pi into i divided by r into cos থিটার ইন্টিগ্রেশন হয় প্লাস sin থিটা, লিমিট হলো -θ2 থেকে +θ1। This is equal to mu 0 divided by 4 pi into I divided by R into sin theta 1 minus sin minus theta 2। হ্যাঁ, এটা হলো, এখানে দেখো sin minus theta মানে minus sin theta, তাই আমরা এটাকে বাইরে বের করে নেব, এটা এখানে এটা হয়ে যাবে প্লাস, তাহলে b সমান mu 0 divided by 4 pi into I divided by R into sin theta 1 plus sin theta 2। তাহলে এই হলো আমাদের A থেকে B পর্যন্ত যে ওয়্যারটি আছে তার জন্য চৌম্বক ক্ষেত্রের পরিমাণ। নেক্সট এবারে আমরা কি করব, এইটার আবার কয়েকটি অ্যাপ্লিকেশন দেখব। কি রকম অ্যাপ্লিকেশন দেখো, অ্যাপ্লিকেশন 1, ধরে নেওয়া যাক এরকম একটি ওয়্যার আছে, ধরে নাও এর মধ্যে কারেন্ট যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, এখান থেকে 2 মিটার ডিসটেন্স দূরে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করতে হবে। এই অ্যাঙ্গেলটি দেওয়া আছে 45 ডিগ্রি, ধরে নেওয়া যাক এই অ্যাঙ্গেলটি হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এর জন্য চুম্বক ক্ষেত্র কতটা হবে, দেখো চুম্বক ক্ষেত্র B is equal to mu 0 by 4 pi I divided by R sin theta 1 plus sin theta 2। mu 0 by 4 pi এর ভ্যালু 10 to the power -7, I is equal to 10 অ্যাম্পিয়ার, R মানে হচ্ছে 2 মিটার, তাহলে 10 by 2 sin 60 ডিগ্রি plus sin 30 ডিগ্রি, সরি এটা হবে 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি। ওকে, তাহলে এটা হলো 5 into 10 to the power -7 into sin 45 মানে 1/√2 plus 1/2, এত ইউনিট হলো টেসলা। চৌম্বক ক্ষেত্রের ইউনিট হচ্ছে টেসলা। নেক্সট এবারে আসছি 2 নম্বর এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 2। ধরে নেওয়া যাক এইরকম একটি ওয়্যার আছে, একটি পয়েন্ট আছে, এই পয়েন্ট, এই পয়েন্টটা এই জায়গায় ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। ওকে, দিস ইজ অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এখন এই যে ওয়্যারটা আছে, এই ওয়্যারের জন্য আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত, ধরে নেওয়া যাক এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, এই ডিসটেন্সটা দেওয়া আছে ধরো 2 মিটার। এখন এই ওয়্যারের জন্য এইটা হলো P বিন্দু, এই P বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা θ
থিটা 1 ইজ ইকুয়াল টু এইটা 60, ওকে। থিটা 2 ইজ ইকুয়াল টু, দেখো আমরা থিটা 2 কে কখন পজিটিভ ধরেছি না যখন এই ডিরেকশনে আছে, এই ডিরেকশনে যখন আছে তখন থিটা 2 কে পজিটিভ ধরেছি যাতে করে এটা মাইনাস থিটা 2 সমান নেগেটিভ হয়। কিন্তু এটা যখন উপরের দিকে হচ্ছে তখন সেটা লিখতে হবে মাইনাস 30 ডিগ্রি। বোঝা গেল? দেখো এই রকম যদি হতো, এইটা হলে এটা ছিল 60 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, কিন্তু যখন এই দিকে না হয়ে এই দিকে হচ্ছে তখন এটাকে মাইনাস 30 ডিগ্রি নিতে হবে। তাহলে এইটা আমি মাইনাস 30 লিখলে পাবো b ইজ ইকুয়াল টু μ0 ডিভাইডেড বাই 4 পাই ইনটু i ডিভাইডেড বাই r। এবারে দেখো এখানে r এর ভ্যালুটা কত হবে, আমরা এই ডিসটেন্সটাকে r নেব, তাহলে r ইজ ইকুয়াল টু কত হবে, দেখো এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, তাহলে r বাই 2 ইজ ইকুয়াল টু cos 30, cos 30 মানে √3 বাই 2, ওকে। তাহলে এখানে r ইজ ইকুয়াল টু √3 i বাই r, তাহলে এখানে i এর জায়গা কত লিখবো 10 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই √3 ইনটু sin 60 ডিগ্রি প্লাস sin মাইনাস 30 ডিগ্রি। sin মাইনাস 30 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস sin 30, তাহলে এখানে একটা মাইনাস বেরিয়ে আসবে, তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার মাইনাস 7 10 বাই √3 ইনটু √3 বাই 2 মাইনাস 1 বাই 2। এই হলো চৌম্বক ক্ষেত্রের পরিমাণ, এত টেসলা। ঠিক আছে, এবারে আসছি একটি দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের পরিমাণ। অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী হলে সেক্ষেত্রে কি হবে, দেখো এই যে পরিবাহীটা এটা যদি অসীম দৈর্ঘ্য বিশিষ্ট হয় তাহলে এই যে থিটা, সেই থিটার ভ্যালুটা নিয়ারলি ইকুয়াল টু 90 ডিগ্রি, এদিকেও যে থিটাটা পাবো আমরা দ্যাট ইজ অলসো নিয়ারলি ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং থিটা 1 ইজ ইকুয়াল টু থিটা 2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, এবারে আমরা আগের ইকুয়েশনে বসাবো b ইজ ইকুয়াল টু μ0 বাই 4 পাই ইনটু i ডিভাইডেড বাই r sin থিটা 1 প্লাস sin থিটা 2 is equal to μ0 by 4 pi into i divided by r 1 plus 1। ঠিক আছে, এটা হলো অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর জন্য, তাহলে μ0 by 4 pi into 2i divided by r, এটা হচ্ছে b এর পরিমাণ। এবারে আসা যাক নাম্বার 2, অর্ধ অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী হলে কেমন হবে। অর্ধ অসীম, দেখো অর্ধ অসীম যদি হয় সেটা কেমন হবে চিত্রটা, এই একটা ওয়্যার আছে, এইভাবে কারেন্ট যাচ্ছে i, এইটা হলো r ডিসটেন্স, এইটা p বিন্দু, কারেন্টটা এইভাবে যাচ্ছে। দেখো এখানে আমরা যদি দেখি এই দিকে হচ্ছে থিটা 2, এই দিকে হলো থিটা 1, এটা যদি অর্ধ অসীম হয় থিটা 1 মানে 90 ডিগ্রি, বাট থিটা 2 এর ভ্যালু কোথায় নেই, টোটালি 0। সুতরাং থিটা 1 হলো 90 ডিগ্রি, থিটা 2 ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখতে পারি b is equal to μ0 divided by 4 pi into i by r into sin 90 degree plus sin 0 degree, okay। sin 90 এর ভ্যালু 1, sin 0 এর ভ্যালু 0, তাহলে 1 plus 0 is equal to 1, মানে এটাই হলো চৌম্বক ক্ষেত্রের সমীকরণ। অর্থাৎ অসীম দৈর্ঘ্যের জন্য যা হয়, অর্ধ অসীম দৈর্ঘ্যের একটি তারের জন্য চৌম্বক ক্ষেত্রটি তার অর্ধেক হয়ে যাচ্ছে। এবারে আসছি অ্যাপ্লিকেশন নাম্বার 3। আমরা এখনো ওই স্ট্রেট ওয়্যারের জন্য যে ইকুয়েশনটা বেরিয়েছে তারই অ্যাপ্লিকেশন গুলো দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন নাম্বার 3, ধরা যাক একটা ওয়্যার আছে, তার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে এইভাবে, এটা একটা স্কয়ার শেপ, এটা একটা স্কয়ার শেপের ওয়্যার, প্রত্যেকটা সাইড হলো a, কারেন্ট যাচ্ছে i পরিমাণে, আমাকে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে, তাহলে সেন্টারটা আগে দেখে নিই, এইটা হলো সেন্ট্রাল পয়েন্ট। আচ্ছা ধরে নাও এটা p q r s, প্রথমে আমরা p q এর জন্য চৌম্বক ক্ষেত্র বের করব,
পি কিউর জন্য বের করলে এটা যদি এ হয়, এই ডিসটেন্সটা কত হবে? দেখো এটাও এ, তাহলে এইটা হলো তার অর্ধেক, অর্ধেক মানে a ডিভাইডেড বাই 2। সুতরাং এখানে r ইজ ইকুয়াল টু a বাই 2। কারেন্টের ভ্যালু দেওয়া আছে i। এবারে দেখো অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এই দিকের অ্যাঙ্গেল কত হবে? দেখো এটা যদি একটা স্কয়ার লুপ হয় তাহলে এটা হবে 45 ডিগ্রি, এটাও হবে 45 ডিগ্রি। তাহলে θ1 ইজ ইকুয়াল টু θ2 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন PQ অংশের জন্য চুম্বক ক্ষেত্র B1 হলে B1 ইজ ইকুয়াল টু μ0 ডিভাইডেড বাই 4 পাই I ডিভাইডেড বাই r sin θ1 মানে 45 ডিগ্রি প্লাস sin θ2 that is also 45 ডিগ্রি সমান μ0 বাই 4 পাই into I ডিভাইডেড বাই r ইজ ইকুয়াল টু a বাই 2 sin 45 বাই sin 45 সরি প্লাস sin 45 মানে 2 by root 2 is equal to μ0 by 4 pi into 2 root 2 I by a। এই হলো চুম্বক ক্ষেত্রের পরিমাণ। ঠিক আছে, তাহলে এটা হলো একটা স্কয়ার লুপের জন্য। এবারে দেখি একটা ট্রায়াঙ্গেল হলে কেমন হবে। অ্যাপ্লিকেশন নাম্বার 4। মনে করা যাক এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, প্রতিটা সাইড হচ্ছে a। আচ্ছা সরি, এখানে একটা জিনিস দেখো, এইটা হলো PQ অংশের জন্য চৌম্বক ক্ষেত্র। এখনো পর্যন্ত QR, RS, SP এই অংশের চৌম্বক ক্ষেত্র নেওয়া হয়নি। তাহলে B টোটাল B হবে 4 into B1 মানে μ0 ডিভাইডেড বাই 4 পাই into 8 root 2 I ডিভাইডেড বাই a। ঠিক আছে, এত টেসলা। এবারে আসো স্কয়ার ট্রায়াঙ্গেলের জন্য। মনে করা যাক এটি একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহু a, এই দিকে কারেন্ট যাচ্ছে I। ওকে, দেখো এই পয়েন্টে আমাকে চুম্বক ক্ষেত্রটি বের করতে হবে। তাহলে চুম্বক ক্ষেত্র বের করার জন্য আমাকে মধ্যমা নির্বাচন করতে হবে, এটা হচ্ছে মিডল পয়েন্ট। এখন মিডল পয়েন্ট বের করার জন্য এই ডিসটেন্সটা প্রথমে বের করতে হবে, এটা হলো r। এই পুরোটা হাইট যদি h হয় r ইজ ইকুয়াল টু কত হবে? আমরা জানি এইটা 2:1 এই রেশিওতে ভাগ হয়। সুতরাং r is equal to 1 divided by 3, 1/3 of the height. We know that height is equal to root 3 by 2 into a. তাহলে r এর ভ্যালুটা কত হবে? 1/3 into root 3 by 2 into a. This is equal to a divided by 2 root 3. এটা হলো r এর ভ্যালু। এবারে আসছি যে কোনো একটা সাইডের জন্য চুম্বক ক্ষেত্র B1 is equal to μ0 by 4 pi I divided by r sin θ1 plus sin θ2। This is equal to, আচ্ছা দেখো এখানে sin θ1 এর ভ্যালু কত? This is equal to 60 ডিগ্রি আর এটাও হবে 60 ডিগ্রি। কি করে হচ্ছে? পুরোটা হলো 360 ডিগ্রি। এটা একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। তাহলে ছটা মিলিয়ে যদি 360 ডিগ্রি হয়, এক একটা অংশের জন্য হবে 60 ডিগ্রি। সুতরাং θ1 এবং θ2 দুটোই হলো 60 ডিগ্রি। তাহলে μ0 ডিভাইডেড বাই 4 পাই ইনটু I বাই r sin 60 degree plus sin 60 degree. This is equal to μ0 by 4 pi into I by r। r এর জায়গায় লিখবো a by 2 root 3 into root 3 by 2 গুণিতক 2। ঠিক আছে, এটা হলো তাহলে 2 root 3 into root 3 is equal to 6। তাহলে μ0 divided by 4 pi 6I by a। এটা হলো একটি সাইডের জন্য। অন্য সাইডগুলো যদি একসঙ্গে এখানে যোগ করা হয় তখন টোটাল চৌম্বক ক্ষেত্রের ভ্যালু কতটা হবে? সেক্ষেত্রে টোটাল B is equal to 3 into B1 মানে হচ্ছে μ0 by 4 pi 18I divided by a। এই হচ্ছে টোটাল চৌম্বক ক্ষেত্র। এবারে আসছি 5 নাম্বার অ্যাপ্লিকেশন। ধরে নেওয়া যাক একটি ষড়ভুজাকার লুপ আছে, অ্যাপ্লিকেশন নাম্বার 5। এখন এই লুপের কারেন্ট হচ্ছে I, প্রতিটা সাইড হলো a। এই লুপের মিডিলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বের করতে হবে। এখন এই পয়েন্টের জন্য যদি বের করতে চাই আমাকে প্রথমে এই ডিসটেন্সটা নিতে হবে। তো প্রত্যেকটা সাইড যদি a হয়, এই অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হচ্ছে এখানে? 60 ডিগ্রি। তাহলে এই যে আমরা ট্রায়াঙ্গেলটা দেখছি এটা হলো একটি
সমবাহু ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এখন সমবাহু ট্রায়াঙ্গেল হলে এটা 60 হলে এটা 30, এটা 30, তার মানে θ1 = θ2 = 30 ডিগ্রি। এবারে আমাদেরকে r এর ভ্যালুটা বের করতে হবে। এখানে r মানে এই দূরত্ব, দিস ইজ ইকুয়াল টু হাইট, হাইটের ইকুয়েশন হয় √3/2 * a। ঠিক আছে, তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড এইটুকু অংশের জন্য B1 = μ0/4π I/r sin θ1 plus sin θ2, this is equal to μ0/4π I/√3a/2 sin 30 plus sin 30, sin 30 plus sin 30 মানে হাফ প্লাস হাফ, this is equal to 1, তার মানে এই অংশটা হয়ে যাবে 1। এরকম ভাবে 6টি লুপ আছে, 6টি সাইড আছে, তাহলে প্রত্যেকটা সাইডের জন্য b1 করে হলে b = 6b1, this is equal to μ0/4π * 2/√3 * 6 I/a। ঠিক আছে, এই হলো তার চৌম্বক ক্ষেত্রের পরিমাণ। তো এইভাবে আমরা আরো বিভিন্ন শেপের জন্য, বিভিন্ন লুপের জন্য বায়ো-সাভার্টস ল অ্যাপ্লাই করতে পারি। আজকের এতটাই থাকলো, এর পরের দিন আবার আমি পরের অংশটা দেখাবো। ঠিক আছে, বাই।